বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। জি স্যার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের পর্যায়ক্রমিক আলোচনায় আজকে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। আমি বেছে বেছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করছি। একসময় দেখা গেছে যে জি আমাদের স্যার। সব আলোচনা শেষ হয়ে যাবে, অর্থাৎ সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখন থেকে আবার জি স্যার। নিয়মিত সব ক্লাস হবে। মাঝখান দিয়ে দুই একটা ক্লাস মিস হয়েছিল। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। আমার এখান থেকে সাউন্ড একটু কম পাই, তো যার জন্য আমার মনে হচ্ছে তোমরা আমাকে কম শুনতে পাচ্ছ। পরবর্তীতে রেকর্ডিং এ একটু সমস্যা হবে। স্যার মাঝে মধ্যে একটু সাউন্ড আটকে আটকে যায়। আচ্ছা, ওকে, রেকর্ডিং হচ্ছে তো তোমরা সবাই অফ করে দাও। হ্যাঁ, আমি প্রশ্ন করলে তারপর তোমরা মিউট করবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সাথে আমি ক্লাসে যুক্ত থাকবো অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থের পরিমাণ তত্ত্বটি হচ্ছে মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে। মুদ্রা ও ব্যাংক অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব, যেখান থেকে প্রতি বছরই প্রায় কোশ্চেন হয়ে থাকে। আমি স্ক্রিন শেয়ার করছি, আমাকে হেল্প করবে তোমরা আমাকে সাইন করে। স্ক্রিনটি শেয়ার হয়েছে? নো স্যার। জি স্যার হয়েছে। ওকে, একটু ওয়েট করি আমরা। ওকে স্যার। শেয়ার হয়েছে ঠিক মতো? স্যার স্ক্রিন শেয়ার তো হয়েছে, বাট মাঝখানে কালো বক্স আসে। এখনো আছে? জি স্যার। একটু ওয়েট করি আমরা। এখন স্যার এখনো ক্লিয়ার না। ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, আমি নতুন করে শেয়ার করছি। ওকে, স্যার স্ক্রিন শেয়ার হয়েছে। স্যার এখন ঠিক আছে, ক্লিয়ার। এখন স্যার এখন ক্লিয়ার। ওকে, আমরা ক্লাস শুরু করছি তাহলে। জি স্যার। আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির অনলাইন ক্লাসে। আলোচনায় থাকছি আমি জাকির হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, গুলশান কলেজ, ঢাকা। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনায় থাকবো। মার্কিন অর্থনীতিবিদ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরবি ফিশার
1911 সালে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্বের পরিমার্জিত রূপ প্রকাশ করেন। তার মানে বোঝা যাচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আরো বিভিন্ন ইকোনমিস্টরা কথা বলেছেন অথবা আলোচনা করেছেন, কিন্তু আমি যে তত্ত্বটি আলোচনা করব অর্থের পরিমাণ তত্ত্ব, সেটি আলোচনা করেছেন অধ্যাপক আরভিং ফিশার। সালটি ছিল 1911, দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থটির নাম। আর এই গ্রন্থটি হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বের পরিমার্জিত, পরিবর্ধিত এবং গ্রহণযোগ্য একটি অর্থের পরিমাণ তত্ত্ব। ক্লিয়ার? অর্থের পরিমাণ তত্ত্ব আমরা শেখার আগে কতগুলো বিষয় জানতে হবে। অর্থের মূল্য কি, অর্থের যোগান কি, দাম স্তর কি, এবং এই বিষয়গুলোর সাথেই সম্পর্কিত। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো জানবো। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখন তোমাদের সাউন্ড গুলো আমার কাছে ক্লিয়ার? আমার স্যার। সাউন্ডটা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার, ওকে। clear। জি স্যার। আমার আজকের আলোচনার শিক্ষণফল থাকছে অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবে। আমার আলোচনার শেষে আমার শিক্ষার্থীরা 4টি শিক্ষণফল অর্জন করবে। 1 নম্বর হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর অর্থের পরিমাণ, দাম স্তর, অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর অর্থের পরিমাণ তত্ত্বটির গাণিতিক ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বর চিত্রের মাধ্যমে অর্থের পরিমাণ তত্ত্বটি বিশ্লেষণ করতে পারবে। এই 4টি শিক্ষণফল অর্জনের আলোকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি তোমাদের সামনে উপস্থাপনা করা হবে। প্রথমেই আমাদের থাকছে অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য। ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হবে বিপরীত। বিষয়গুলো আমি প্রথম স্লাইড থেকে বলছি, পরে আরো সহজ করে বলার চেষ্টা করব। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয় এবং অর্থের মূল্য দ্বিগুণ হয়। অর্থাৎ ফিশারের বক্তব্য অনুসারে আমার 3টি বিষয় এখানে ওতপ্রোতভাবে জড়িত। কি কি বিষয়? অর্থের পরিমাণ বা অর্থের যোগান, এবং দাম স্তর, এবং অর্থের মূল্য। আমার যদি অর্থের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে দাম স্তরও বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য হ্রাস পাবে। আবার অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে এবং অর্থের মূল্য বৃদ্ধি পাবে। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে, অর্থের মূল্য হবে অর্ধেক। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে এবং অর্থের মূল্য হবে দ্বিগুণ। আবার অন্যভাবে বলা যায় অর্থের পরিমাণ এবং দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, তখন অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। আবার অর্থের পরিমাণ, হ্যাঁ এটুকুই, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী, কিন্তু অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। সবশেষে আমি সহজ করে যদি বলি, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয় এবং অর্থের মূল্য দ্বিগুণ হয়। আমি নিচে এই 3টি বিষয় আরো সহজ করার জন্য একটু চেষ্টা করেছি। অর্থের যোগান বা অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়? দাম স্তরও বৃদ্ধি পায়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি, দাম স্তর বৃদ্ধি এবং অর্থের মূল্য হ্রাস। আবার বিপরীত সম্পর্কটা হতে পারে অর্থের যোগান হ্রাস, দাম স্তর হ্রাস, অর্থের মূল্য বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্যটি এই নান্দনিক উপস্থাপনাটা উপভোগ করেছো কিনা অথবা বুঝতে পেরেছো কিনা এটা বলবে। ওকে, জি। জি স্যার। তোমরা বুঝতে না পারলে অথবা আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে কোশ্চেন করো। ওকে, স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো?
বিষয়টা কিন্তু জি স্যার। একটু সেনসিটিভ। এইটা যদি বুঝো তুমি তাহলে পুরো তত্ত্বই সহজ হবে তোমার কাছে, আর এটা না বুঝে থাকলে পুরো তত্ত্বটাই তোমার কাছে কঠিন লাগবে। স্যার আপনি ক্লাস অনেকদিন ধরে মিস করছি। আমাকে কোশ্চেন করতে পারো। আমি আবারও বলছি, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য অর্ধেক হবে। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে, অর্থের মূল্য দ্বিগুণ হবে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক এবং অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। এটা হচ্ছে মূল বক্তব্য। এই মূল বক্তব্যটার আলোকে আমরা গাণিতিক ব্যাখ্যা এবং চিত্রভিত্তিক ব্যাখ্যা করব। আপনারা নিজেরা কথা না বলে আমার সাথে কথা বলেন। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ফারিহা তুমি মিউট করে কথা বলো। আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে এবং এটা ইউটিউব চ্যানেল এবং গ্রুপে চলে যাবে। তাহলে মূল বক্তব্য থেকে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই তথ্যটি আলোচনা করার জন্য আমাকে কিছু অনুমিত শর্ত সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই শর্তগুলোর আলোকেই অনুমিত শর্তের ভিত্তিতে আমি তথ্যটি আলোচনা করব। অনুমিত শর্তগুলো হচ্ছে সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও মোট যোগানের মধ্যে সর্বদাই ভারসাম্য থাকবে, পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে, অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকবে। এই চারটি অনুমিত শর্তের আলোকে আমি আমার তত্ত্বটি বিশ্লেষণ করব। তত্ত্বটি বিশ্লেষণের আগে আমাকে কিছু বিষয় জানতে হবে। আমি এখানে অনুমিত শর্তের মাঝে বলেছি মুদ্রার চাহিদা মুদ্রার যোগান স্থির থাকবে, সমান থাকবে। তাহলে মুদ্রার চাহিদা কি মুদ্রার যোগান কি আমাকে জানতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মুদ্রার চাহিদা হচ্ছে দ্রব্য ও সেবাদি ক্রয় বিক্রয়ের জন্যই মুদ্রার চাহিদা হয়। আমি প্রথম থিওরিটা পড়ে শোনাই, তারপর সহজ করে বলছি। কোন দেশে একটি নির্দিষ্ট সময় উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও তার দাম স্তর অর্থাৎ গড় দামের উপর মুদ্রার চাহিদা নির্ভর করে। ক্রয় বিক্রয়যোগ্য মোট দ্রব্য সামগ্রী টিকে দাম স্তর পি দ্বারা গুণ করলে মোট মুদ্রার চাহিদা পিটি পাওয়া যায়। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, মুদ্রার চাহিদা হচ্ছে জনগণ থেকে, ক্রেতার কাছ থেকে আসবে যে কতটা মুদ্রা প্রয়োজন, সেটাই মুদ্রার চাহিদা। তবে মুদ্রার চাহিদাটা আমরা এখানে পাবো দ্রব্য সামগ্রীর পরিমাণ টি এবং দাম স্তর পি গুণ করলে মোট মুদ্রার চাহিদা পাওয়া যাবে। অর্থাৎ পি আর টি এর গুণফল হচ্ছে মুদ্রার চাহিদা। আমরা পিটি দেখলে সেটাকে বুঝে নিব মুদ্রার চাহিদা। এরপর হচ্ছে মুদ্রার যোগান। মুদ্রার যোগান বলতে দেশে প্রচলিত মোট মুদ্রার পরিমাণকে বোঝায়, সহজ। অর্থাৎ একটি দেশে নির্দিষ্ট সময়ে কতগুলো মুদ্রা আছে প্রচলিত, সেটাই হচ্ছে মুদ্রার যোগান। এর মধ্যে বিহিত মুদ্রা রূপে প্রচলিত নোট ও ধাতব মুদ্রা এবং ব্যাংক সৃষ্ট মুদ্রা যেমন চেক, বিনিময় বিল ও অন্যান্য ঋণপত্র, এগুলো মুদ্রার মাঝে মুদ্রার পরিমাণের সাথে যুক্ত হবে। একটি নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত বিহিত মুদ্রা এম ও ব্যাংক ঋণপত্র এম প্রাইম, এগুলোর গড় প্রচলন গতি যথাক্রমে ভি প্রাইম ও বি ধরা হলে মুদ্রার যোগান হবে বিহিত মুদ্রার যোগান এবং এমবি এবং ব্যাংক ঋণপত্রের যোগান এম প্রাইম বি প্রাইম এর সমষ্টি। অর্থাৎ মোট মুদ্রার যোগান হবে আমার কি এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এখানে একটি কথা নতুন বলেছি আমি, প্রচলন গতি। প্রচলন গতিটা হচ্ছে একটি মুদ্রা কতজনের হাত বদল হয়। মুদ্রা তো একজনের কাছে থাকে না। বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি টাকা বিবেচনা করি, টাকাটা কি একজনের হাতে থাকে? তোমাদের উপর না কোশ্চেন স্যার। করা হয়েছে, থাকে না। টাকা বিভিন্ন ব্যক্তির হাত বদল হয়, এটাকেই বলা হয় প্রচলন গতি। ঠিক আছে? স্যার মুদ্রার চাহিদা একটু আবার বুঝাই দেন। মুদ্রার চাহিদা হচ্ছে সহজ ভাষায়
দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য কতটা মুদ্রার দরকার, কতটা ডিমান্ড করে মুদ্রা, কতটা মুদ্রা প্রয়োজন, সেটাই মুদ্রার চাহিদা। আর মুদ্রার যোগান হচ্ছে কতগুলো মুদ্রা আছে। ক্লিয়ার? জি স্যার। মুদ্রার চাহিদা রেখাটি হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঋণাত্মক ঢাল, আর মুদ্রার যোগান রেখাটি হয় কি ঊর্ধ্বগামী অর্থাৎ ধনাত্মক ঢাল। প্রচলন গতি আমরা ভিবি প্রাইম আর মুদ্রার পরিমাণ এম এম প্রাইম, মোট মুদ্রার পরিমাণ বা যোগান হবে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এই চিহ্নগুলোকে আমি প্রাইম বলছি। ক্লিয়ার? জি স্যার। চলে যাব নেক্সট স্লাইডে। আমি মাল্টিমিডিয়া ক্লাস আলোকে প্রেজেন্টেশনটি তৈরি করা, যার জন্য এগুলো আছে এখানে। এখানে তোমাদের একক কাজ আছে অর্থের চাহিদা বলতে কি বোঝায়, যা আমি একটু আগে পড়াইছি। ফিশারের বিনিময় সমীকরণটি এমন। ফিশারের বিনিময় সমীকরণ ধরে নেওয়া হয় কোন নির্দিষ্ট সময়ে মুদ্রার মোট চাহিদা তার মোট যোগানের সমান, অর্থাৎ এমবি ইজ ইকুয়াল টু পিটি। প্রথমে কিন্তু এমবি ছিল, এম প্রাইম ভি প্রাইম পরে যুক্ত হয়েছে। আমি আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। এমবি ইজ ইকুয়াল টু পিটি। এমবি হচ্ছে যোগান, মুদ্রার যোগান, আর পিটি হচ্ছে মুদ্রার চাহিদা। তাহলে আমরা লিখতে পারি পিটি ইজ ইকুয়াল টু এমভি। তাহলে পি ইজ ইকুয়াল টু লিখতে পারি এমভি ডিভাইডেড টি, যেখানে এম বিহিত মুদ্রার পরিমাণ, ভি বিহিত মুদ্রার প্রচলন গতি, পি দাম স্তর, টি লেনদেনের পরিমাণ। ফিশারের বিনিময় সমীকরণটি প্রথমে এমন ছিল। উপরের সমীকরণে ফিশার ধরে নেন কোন নির্দিষ্ট সময়ে ভি ও টি স্থির থাকলে এম এর সাথে পি এর সম্পর্ক হয় সরাসরি, যেটা আমি মূল বক্তব্যে বলেছি, ও সমানুপাতিক। অর্থাৎ মুদ্রার যোগান যেদিকে যতটা পরিবর্তিত হয়, দাম স্তরও সেদিকে ততটা পরিবর্তিত হয়। আধুনিক কালে কাগজি ও ধাতব মুদ্রার সাথে সাথে ব্যাংক সৃষ্ট প্রচলন চলতি আমানত বা ঋণ মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত হয়। এ কারণে ফিশার নিম্নোক্ত ভাবে তার সংশোধিত বিনিময় সমীকরণটি প্রদান করেন। অর্থাৎ ফিশারের বিনিময় সমীকরণটি প্রথম ছিল এমবি ইজ ইকুয়াল টু পিটি, পরবর্তীতে হয়েছে পিটি ইজ ইকুয়াল টু এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। তাহলে এখানে যদি আমি পি সমান বের করি, হবে তোমার এমভি প্লাস এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড টি, যেখানে এম প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট ঋণ আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক ঋণের প্রচলন গতি। ক্লিয়ার? স্যার এটা একটু আবার জান। অর্থাৎ আমার সমীকরণটা হচ্ছে মুদ্রার যোগান আর চাহিদা সমান হবে। মুদ্রার চাহিদা হচ্ছে পিটি আর মুদ্রার যোগান হচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। তাহলে আমি যদি এখান থেকে যদি পি এর মান বের করি, টিটা এই পাশে ভাগ হয়ে যাবে না গুণটা, আর জি এই পাশে স্যার। এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম যা থাকলো তাই। সেটুকুই, এখনো শুরু করিনি। এই সমীকরণটার উপর ভিত্তি করে আমি গাণিতিক ব্যাখ্যা করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, চলে যাব আমি নেক্সট স্লাইডে। P is equal to mv plus m prime v prime divided t, আমি সমীকরণটি লিখে নিলাম। এই সমীকরণে ফিশার মুদ্রার যোগান mv plus m prime v prime অর্থের চাহিদা pt সমান ধরে যে স্বল্পকালে t v ও v prime এবং m এর সাথে m prime এর অনুপাত স্থির থেকে, সেক্ষেত্রে m ও m prime এর পরিবর্তনের সাথে p ও একই দিকে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। কথাগুলো মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন না, ওই কথাটাই আমার মূল বক্তব্যের কথাটাই। মূল বক্তব্যের কথাটা কি ছিল? অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য অর্ধেক হবে। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে, অর্থের মূল্য বৃদ্ধি পাবে। তোমরা বিষয়গুলো মিলিয়ে মিলিয়ে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে সমস্যা থাকলে বেরিয়ে আসবে, সেগুলো পরবর্তী ক্লাসে সমাধান করা হবে। সুতরাং কোন নির্দিষ্ট সময়ে এম ও এম প্রাইমের পরিমাণ দ্বিগুণ হলে, যেটা আমি একটু আগে বলেছি, পিও দ্বিগুণ হবে এবং মুদ্রার মূল্য অর্ধেক হবে। পক্ষান্তরে এম ও এম প্রাইম অর্ধেক হলে পি অর্ধেক হবে এবং মুদ্রার মূল্য দ্বিগুণ হবে। একটু আগে আমি যা বলেছিলাম, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো
জি স্যার। জি স্যার। ক্লাস থেকে বেরিয়ে যাও তোমরা। না স্যার। দেখো একটি গাণিতিক উদাহরণের সাহায্যে আমি নিয়ে আসছি। তোমরা পাশে ক্যালকুলেটর নাও, অথবা মোবাইল থাকলে মোবাইলও করা যাবে, কিন্তু মনে রাখতে হবে এগুলো এম কি, ভি কি, এম প্রাইম কি, ভি প্রাইম কি, টি কি, এগুলো মনে রাখতে হবে। আমি যদি ধরে নেই প্রথম পর্যায়ে এম হচ্ছে 100, ভি 5, এম এটা এম প্রাইম হবে। হ্যাঁ, আমার প্রাইমটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। এম প্রাইম 100, ভি প্রাইম 5, টি 10। আমার মূল বক্তব্য অনুযায়ী এই টি এর পরিমাণ স্থির থাকবে, ভি প্রাইমও স্থির থাকবে, ভি ও স্থির থাকবে, শুধু এম আর এম প্রাইম পরিবর্তিত হবে, অর্থাৎ অর্থের পরিমাণ পরিবর্তিত হবে। তাহলে কি হয়, আমার সূত্রটি হচ্ছে P is equal to mv plus m prime v prime divided t। এভাবে যদি আমি মানগুলো বসাই, দেখো m সমান কত 100, v সমান 5, তাহলে 5 দ্বারা 100 গুণ করলে হবে 500। আবার m প্রাইম 100, v প্রাইম 5 গুণ করলে হবে 500 ডিভাইডেড 10। এটা সমাধান করলে হয় 100, অর্থাৎ p এর মান হয় 100। সেক্ষেত্রে vm মানে ভ্যালু অফ মানি, অর্থের মূল্য। অর্থের মূল্য হবে, সূত্রটা হচ্ছে 1/p, অর্থাৎ 1 কে 100 দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটি হবে vm 1/p, ভাগ করলে হয় 0.01। এই 0.01 হচ্ছে অর্থের মূল্য vm, আর p হচ্ছে দাম স্তর 100। তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, একটা বুঝলে বাকিগুলো সহজ হয়ে যাবে। স্যার একটু আবার বুঝাই দেন। সমাধান আমি একবারে করে ফেলছি, যেহেতু তালিকায় করেছি, তোমরা খাতায় করবে, তালিকা করে না করলেও হবে। m এগুলো দেওয়া আছে, m is equal to 100, v is equal to 5, m prime 100, v prime 5, t 10, এগুলো দেওয়া আছে এই মানগুলো। এর উপর ভিত্তি করে আমি p সমান mv প্লাস m প্রাইম v প্রাইম ডিভাইডেড t এখানে বসায়ে সমাধান করেছি। তোমরা খাতায় বসায়ে দেখো, এটা সমান p সমান 100 হবে। p সমান যখন 100 হয়, তখন vm সমান একটা সূত্র আছে 1/p, অর্থাৎ 1 কে 100 দ্বারা ভাগ করলে হয় 0.01, সেটা হবে অর্থের মূল্য। ক্লিয়ার? জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই ভি প্রাইম আর টি স্থির থাকবে, যা আছে তাই থাকবে। দ্বিতীয় পর্যায়ে দেখো ভি 5 ছিল, ভি প্রাইম 5, টি 10, কিন্তু এম ও এম প্রাইম দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ এম 100 থেকে 200 হয়েছে, এম প্রাইম 100 থেকে 200 হয়েছে। এখন এম ও এম প্রাইম দ্বিগুণ করলে পি সমান যদি আমি সেভাবে মান বসাই, তাহলে দেখো পি এর মানও দ্বিগুণ হয়, 100 ছিল সেটা 200 হয়ে গেছে। সেক্ষেত্রে ভিএম অর্থাৎ অর্থের মূল্য 1/200 করলে হয় 0.005। আমার ক্লাস চলতেছে যে। 0.005 হয়, সেক্ষেত্রে অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এইটার অর্ধেক হচ্ছে এটা। তোমরা এই মানগুলো ক্যালকুলেটরে করবে, অথবা মোবাইলেও তো ক্যালকুলেটর থাকে, সেখান থেকে করতে পারো। আবার তৃতীয় জি পর্যায়ে স্যার। যদি এম ও এম প্রাইম আমি অর্ধেক করি, অর্ধেক মানে কি প্রথমটা থেকে অর্ধেক, 100 ছিল আমি সেখানে 50 করলাম, আর ভি প্রাইম টি স্থির, সেক্ষেত্রে পি সমান হয় 50। দেখো আমার এম ও এম প্রাইম অর্ধেক করলে পি এর মানও অর্ধেক হয়ে যায়। এম ও এম প্রাইম মানে কি অর্থের পরিমাণ, আর পি মানে কি দাম স্তর। অর্থের পরিমাণ অর্ধেক করলে পি এর মানও অর্ধেক হয়, এবং সেক্ষেত্রে অর্থের মূল্য দ্বিগুণ হয়, 1/50 করলে হয় 0.02। তাহলে আমার মূল বক্তব্যটি আমার সূচিতে পূর্ণমাত্রায় বা গাণিতিক ব্যাখ্যায় পূর্ণমাত্রায় লক্ষণীয় বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কি অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয়, অর্থের মূল্য অর্ধেক হয়। আবার অর্থের পরিমাণ অর্ধেক করলে দাম স্তর অর্ধেক হয়, অর্থের মূল্য দ্বিগুণ হয়। ক্লিয়ার? জি স্যার, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, এই কথাগুলো আমি চিত্রে দেখাতে পারি। দেখো আমি চিত্রে ক চিত্রে
লম্ব অক্ষে দাম স্তর আর ভূমি অক্ষে অর্থের পরিমাণ বা মুদ্রার যোগান একই কথা নিলাম। ক্ষচিত্রে লম্ব অক্ষে অর্থের মূল্য আর ভূমি অক্ষে মুদ্রার যোগান বা অর্থের পরিমাণ নিলাম। তোমরা লক্ষ্য করো আমি এই চিত্রগুলো এইভাবে আঁকলাম, সংখ্যা যেহেতু নিজের মতো করে আঁকতে পারি। দেখা যাচ্ছে আমি মিডল পয়েন্টে স্যার আগে এক্সামেও কি চিত্রগুলা নিজের মতো করে আঁকা যাবে? হ্যাঁ, নিজের মতো করে আঁকা যাবে, আগে বুঝো তাহলে আঁকতে পারবে। জি স্যার। অর্থের পরিমাণ যখন m0, আমি অর্থের পরিমাণকে m দ্বারা আইডেন্টিফাই করেছি, m0 হয় বা m0 হয় তখন দাম স্তর হয় p0। ক্ষচিত্রে দেখা যায় অর্থের পরিমাণ m0 অবস্থায়, m0 অবস্থায় অর্থের মূল্য হয় bm0। এখন অর্থের পরিমাণ যদি আমি বৃদ্ধি করি m0 থেকে m1 করি, এখানে আমি দ্বিগুণ বলবো না, যেহেতু আমার সংখ্যা ভিত্তিক না, আমি বৃদ্ধি করা বলবো, কারণ কম বেশি হইতে পারে আমার চিত্র অঙ্কন করতে, একেবারে একুরেট দ্বিগুণ নাও হইতে পারে। সেই জন্য আমি বলবো অর্থের পরিমাণ বৃদ্ধি করে m0 থেকে m1 হলে দাম স্তর p0 থেকে p1 হয়, সেক্ষেত্রে অর্থের মূল্য হয় কিন্তু কমে যায়। দেখো অর্থের মূল্য m1 অর্থের পরিমাণে অর্থের মূল্য হয় bm2, কমে গেছে না আগের চেয়ে? জি স্যার। আবার অর্থের পরিমাণ যদি আমি হ্রাস করি অর্থাৎ m0 থেকে m2 করি, তখন দাম স্তর কিন্তু কমে যায় p2 তে, সেক্ষেত্রে অর্থের মূল্য কিন্তু বৃদ্ধি পায়। দেখো c1 এ bm1 এ, অর্থাৎ উপরের দিকে গেলেই তো বৃদ্ধি। তাহলে আমরা চিত্র কি দেখলাম? অর্থের পরিমাণ বৃদ্ধি করলে দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পায়, আবার অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থের পরিমাণ মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ মূল বক্তব্যটাই ঘুরে ফিরে আমি চিত্র বলি অথবা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা বলি, গাণিতিক ব্যাখ্যা বলি, সূচি বলি, যেভাবেই বলি না কেন আমি মূল বক্তব্যটা বুঝলেই আমার হয়ে যায়। ক্লিয়ার? স্যার চিত্রটা একটু আরেকবার বলেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা দেখো আমি এই প্রথমে m0টাকে বিশ্লেষণ করেছি চিত্রের। m0 মানে অর্থের পরিমাণ, তখন দাম স্তর কত? p0। চিত্র কি m0 অর্থের পরিমাণে অর্থের মূল্য bm0। এখানে চিত্রে অর্থের পরিমাণ যদি বৃদ্ধি করি m1 এ, তখন দাম স্তরও কিন্তু বৃদ্ধি পাইছে p1 এ, কিন্তু m1 অর্থের পরিমাণে অর্থের মূল্য হ্রাস পাইছে bm2 তে। অর্থাৎ অর্থের পরিমাণ বৃদ্ধি করলে দাম স্তর বৃদ্ধি পাইছে, অর্থের মূল্য হ্রাস পেয়েছে। আমাদের সময় মনে হয় আমার অ্যালার্ম দিচ্ছে, তাড়াতাড়ি একটু করতে হবে। আচ্ছা, আবার অর্থের পরিমাণ যদি হ্রাস পায় m0 থেকে m2 হয়, তখন অর্থের দাম স্তর, দ্রব্যের দাম স্তর p0 থেকে p2 হয়, অর্থাৎ অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায়। চিত্রে দেখা যায় কি অর্থের পরিমাণ হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পায়। আবার অর্থের পরিমাণ হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায়, অর্থের মূল্য বৃদ্ধি পায়। খুব সহজ বিষয়টা। আমি আবারও চিত্রে দেখাচ্ছি, দেখো একবার একদম তোমার আমার এই কার্সারটা দেখা যাচ্ছে না, মাউস পয়েন্টারটা? জি স্যার। মাউস পয়েন্টারটার দিকে লক্ষ্য করো। এই যে m0 থেকে m1 এ বৃদ্ধি পাইছে, মূল্য p0 থেকে p1 এ বৃদ্ধি পাইছে, কিন্তু m0 থেকে m1 এ বৃদ্ধি পাওয়ায় অর্থের মূল্য কিন্তু bm0 থেকে bm2 তে হ্রাস পাইছে। আবার অর্থের পরিমাণ m0 থেকে m2 তে হ্রাস পাইলে দাম স্তর p0 থেকে p2 তে হ্রাস পাইছে, কিন্তু অর্থের মূল্য m0 থেকে m2 অর্থের পরিমাণ হ্রাস পাইলে অর্থের মূল্য bm1 এ বৃদ্ধি পাইছে। এই ছিল বিষয়টা। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, দেখবা সহজ, খুব কঠিন না, কিন্তু এটা পরীক্ষায় অনেক আসে। ক্লিয়ার? জি স্যার। তোমাদের জন্য কিছু কাজ থাকছে এখানে। m = 50, b = 4, m prime 50, b prime 4 ও t = 10 হয়, তাহলে m = 100, m prime = 100, অর্থাৎ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে v কত হবে? একটা সমস্যা দেওয়া হলে সেটা সমাধান করবে।
ওকে, জি স্যার। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছো, বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, যেখানে বুঝতে পারোনি পরবর্তী ক্লাসে বলবে, সলিউশন ক্লাসে বলবে, সমাধান করে দেবো ইনশাআল্লাহ। থাকলে করো। কোনো কোশ্চেন? নো স্যার। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।